আপনি যদি মনে করছেন আপনি একটি পাসপোর্টের আবেদন করবেন, তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য। তার কারণ সঠিক ডকুমেন্টস সাবমিট করলে কিন্তু পাসপোর্টটা মাত্র 22 দিনে এবং তৎকালের ক্ষেত্রে 1 সপ্তাহের মধ্যে বাড়িতে চলে আসে। কিন্তু দুঃখের বিষয়, আপনারা সঠিক ডকুমেন্টস কিন্তু প্রোভাইড বা দিতে পারেন না। সেই কারণে কিন্তু আপনার পাসপোর্টটা রিজনাল পাসপোর্ট অফিসে বা পিএসকে বা পাসপোর্ট সেবা কেন্দ্রে কিন্তু আটকে যায় এবং আপনাদের ডিআইবিতেও কিন্তু আটকে যায়। তো এই ভিডিওতে কিন্তু আমি স্পষ্ট বলবো যে আপনাদের সঠিক কী ডকুমেন্টস প্রোভাইড করলে বা দিলে আপনাদের পাসপোর্টটা কোনো রকম অবজেকশন ছাড়াই আপনাদের বাড়িতে চলে আসবে মাত্র 22 দিনে। সেই জন্য আপনাকে বলবো এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপনারা কিন্তু এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং দেখে তারপরে কিন্তু পাসপোর্টের আবেদন করবেন। এটা কি আমি আজকে বলবো ফ্রেশ পাসপোর্টের, অর্থাৎ যাদের 18 থেকে 40 বছর বয়স তারা ফ্রেশ পাসপোর্টের জন্য কী ডকুমেন্টস প্রয়োজন। কারণ পাসপোর্টের ডকুমেন্টসের কথা বললে কিন্তু অনেক বড় ভিডিও হয়ে যাবে, সেক্ষেত্রে আমি কিন্তু পার্টে পার্টে নিয়ে আসব। তো আজকের যে ভিডিওটা সেটি হচ্ছে যাদের 18 থেকে 40 বছরের বয়স তাদের ক্ষেত্রে কী ডকুমেন্টস প্রয়োজন হয়। হ্যালো গাইস, আপনারা দেখছেন নিউজ করি ইউটিউব চ্যানেল। আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি শুরু করার আগে আরেকটি বিষয়, সেটি হলো ইতিমধ্যে যে সকল ব্যক্তিরা পাসপোর্টের আবেদন করেছেন এবং ভুলবশত বা ভুল ইনফরমেশান বা ভুল তথ্য সাবমিট করার কারণে আপনার পাসপোর্টটা রিজনাল পাসপোর্ট অফিসে হোল্ড হয়ে আছে বা আটকে গেছে, আরপিও অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন, তাহলে কিন্তু আমি যে নাম্বারটি স্ক্রিনে লিখছি এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন। যোগাযোগ করলে আপনাদের মাত্র 1 দিনের মধ্যেই কিন্তু পাসপোর্টের যে এনকোয়ারি অ্যাপয়েন্টমেন্ট আরপিও অফিসের সেটি কিন্তু বুক করে দেওয়া হবে। অর্থাৎ নাম্বারটি হলো 9734332547 9734332547। এই নাম্বার কিন্তু অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এবং আপনার যে মূল্যবান যে আরপিও অ্যাপয়েন্টমেন্টটি আপনারা বুক করবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। আমি কিন্তু প্রথমেই বলেছি যে পাসপোর্টের সকল প্রকারের ক্যাটাগরির পাসপোর্টের যদি ডকুমেন্ট নিয়ে আলোচনা করা হয় তাহলে ঘন্টার পর ঘন্টা কিন্তু আপনাদের সময় কেটে যাবে। সেক্ষেত্রে আমি কিন্তু পার্টে পার্টে ভিডিওটা নিয়ে চলে আসব। তো আজকে যেমন ভিডিওটা আমি নিয়ে এসেছি ডকুমেন্ট রিকোয়ার্ড ফর ফ্রেশ পাসপোর্ট, অ্যাপ্লিক্যান্ট টাইপ নর্মাল তৎকাল, অ্যাপ্লিক্যান্ট ক্যাটাগরি মাইনর, অ্যাডাল্ট, সিনিয়র। তো এখান থেকে কিন্তু আমি আজকে আলোচনা করব নর্মাল এবং তৎকাল দুটোর ক্ষেত্রে কিন্তু ক্যাটাগরিটা হবে অ্যাডাল্ট, অর্থাৎ যাদের 18 থেকে 40 বছর বয়স তাদের জন্য। এবং আমি এটা আলোচনা করব যে নন ইসিআর যে ক্যাটাগরি সেটি কি এবং ইয়েস করবেন না নো করবেন, তার জন্য কী কী ডকুমেন্টের প্রয়োজন। তো সবার প্রথমে আপনি এই যে আপনার এগুলো আছে, কন্ডিশনগুলো আছে, এই কন্ডিশনের মধ্যে পড়েন কি না, যেমন জম্মু কাশ্মীর, যেমন নাগাল্যান্ডের বাসিন্দা, যেমন সিটিজেন অফ ইন্ডিয়া, যেমন এমপ্লয়মেন্ট অফ গভর্নমেন্ট, এইগুলোর মধ্যে পড়েন কি না। তাছাড়াও যেহেতু ইংরেজিতে আছে আপনারা কিন্তু দেখে নিতে পাচ্ছেন যে আপনারা এই ক্যাটাগরির মধ্যে পড়েন কি পড়েন না, সেটি কিন্তু অবশ্যই আপনাদের দেখে নিতে হবে। আমি সুবিধার্থে যারা ইংরেজি পড়তে পারছে না তারা কিন্তু সুবিধার্থে বাংলা করে নিয়ে চলে এসেছি। কেমন লেখা আছে, জম্মু ও কাশ্মীরের বাসিন্দাদের আবাসিক অবস্থান, নাগাল্যান্ডের বাসিন্দাদের অবস্থা, তারপরে ভারতের নাগরিকত্ব জন্ম অনুসারে সরকারি পিএসইউ সংবিধান সংস্কার কর্মচারী, তারপরে অবসরপ্রাপ্ত কর্মকর্তা, কূটনৈতিক অফিসিয়াল পাসপোর্ট থাকা ও চাকরিতে থাকাকালীন সাধারণ পাসপোর্টের জন্য আবেদনকারী, কোম্পানির মালিক, অংশীদার ও পরিচালক যারা সিআইআই, এফআই, সিসিআই এবং এখানে এর মধ্যে এই তিনটে ক্যাটাগরির যে কোনো একটি সদস্য যদি হয়ে থাকেন বা সরকারি পিএসইউ এর যদি কর্মী হয়ে থাকেন, পরিবারের সদস্যরা বিস্তারিত দেখুন।
তারপরে কূটনৈতিক অফিসিয়াল পাসপোর্টধারীদের নির্ভরশীল পরিবারের সদস্য যারা সরকারি চাকরিজীবী নন বিস্তারিত তাদের জন্য কী কী প্রয়োজন, নাম পরিবর্তন কী কী প্রয়োজন, তারপরে শিক্ষার্থীরা তাদের পিতামাতার বর্তমান অবস্থান থেকে দূরে অবস্থান করছেন তাদের জন্য কী ডকুমেন্টের প্রয়োজন, প্রত্যাবাসন বা নির্বাসন মামলা নির্বাসনের সংজ্ঞা বিচ্ছিন্ন, তারপরে উপরের কোনোটাই নয়। তো যদি ওপরের যে কটি আছে যদি এর মধ্যে একটার মধ্যে আপনি বিলং না করেন তাহলে কিন্তু আপনাদের উপরের কোনোটি নয়, কিন্তু আপনাদের সিলেক্ট করে নিতে হবে। অর্থাৎ এখানে লেখা আছে নন অ্যাফ অ্যাবভ, ঠিক আছে, এটাই নন অ্যাফ দ্য অ্যাবভ, এটাই কিন্তু সিলেক্ট করতে হবে। এবার দেখে নেওয়া যাক যে 18 বছর থেকে 40 বছর মাধ্যমিক পাস, অর্থাৎ ইসিআর আর নন ইসিআর ক্যাটাগরি, ইএস আর ইসিআর ক্যাটাগরি, এটাকে আমি বলে দিই। যারা মাধ্যমিক পাস এবং তাছাড়াও অন্য 12 গ্র্যাজুয়েট এরকম পাস তারা কিন্তু নন ইসিআর ক্যাটাগরিটা ইএস হবে, সবসময় মাথায় রাখবে। আর যারা মাধ্যমিকের নিচে পাস অর্থাৎ 0 থেকে 9 পাস পর্যন্ত তারা কিন্তু নন ক্যাটাগরি, ওটা নো হবে, অর্থাৎ তারা কিন্তু ইসিআর এর মধ্যে পড়বে, ঠিক আছে, ইসিআর এর মধ্যে পড়বে। তো আমি যেহেতু আজকে আলোচনা করব 18 থেকে 40 বছরের মাধ্যমিক পাস অর্থাৎ নন ইসিআর ইএস ক্যাটাগরির ব্যক্তিদের কী কী ডকুমেন্ট লাগবে। তো ডকুমেন্ট রিকোয়ার্ড কোড নাম্বার 7001, এতে হচ্ছে এই 7001 বা 7001-এর মানে কোডের যে ডকুমেন্টগুলোর প্রয়োজন সেগুলো হচ্ছে প্রুফ অফ প্রেজেন্ট অ্যাড্রেস, ঠিক আছে, এটি কিন্তু ম্যান্ডেটরি, এগুলো ম্যান্ডেটরি, যে কোনো একটি কিন্তু প্রয়োজন। তারপরে 2 নম্বরে হচ্ছে 7002, এই কোডের হচ্ছে আছে প্রুফ অফ বার্থ, ঠিক আছে, ডেট অফ বার্থ, লিস্ট অফ অ্যাকসেপ্টেবল ডকুমেন্টস ম্যান্ডেটরি, আমি লিস্টগুলো নিচে দেখাচ্ছি। তারপরে 3 নম্বরে আছে যারা মানে ইসিআর ক্যাটাগরিতে পড়ো না, নন ইসিআর ক্যাটাগরিতে পড়ো, তারা কিন্তু এটা কিন্তু তো তাদের জন্য বাধ্যতামূলক যে 8015, আর যারা 0 থেকে 9 পাস তাদের কিন্তু এই কোডটা প্রয়োজন নেই বা এই যে ডকুমেন্টের প্রয়োজন নেই, ওপরে দুটো ডকুমেন্ট হলে হয়ে যাবে। এবার বলি 7001 প্রুফ অফ প্রেজেন্ট অ্যাড্রেসে কী কী আছে। এখানে কিন্তু লেখা আছে ইউ আর রিকোয়ার্ড টু সাবমিট অ্যাট লাস্ট অন অফ দ্য ডকুমেন্ট লিস্টেড বিলো, অর্থাৎ এই যে লিস্টে যে কটা ডকুমেন্ট আছে তার মধ্যে যে কোনো একটি থাকলেই আপনার কিন্তু হবে, যেমন ওয়াটার বিল, টেলিফোন বিল, ইলেকট্রিসিটি বিল, ইনকাম ট্যাক্স অ্যাসেসমেন্ট অর্ডার, ইলেকশন কমিশন ফটো আইডেন্টি কার্ড, প্রুফ অফ গ্যাস কানেকশন। তো এগুলো কিন্তু আপনাদের টোটালটাই আছে মোট কিন্তু 12টা, ঠিক আছে, তোমরা কিন্তু দেখে নেবে, আমি কিন্তু আবারও দেখাচ্ছি এখানে, তোমরা কিন্তু পড়বে, আমি কিন্তু আস্তে আস্তেই ভিডিওটা স্ক্রল করছি নিচের দিকে। তো এখানে তোমাদের যেটা আছে সেটাই কিন্তু তোমরা ডকুমেন্টটা কিন্তু সাবমিট করলে তোমাদের কিন্তু প্রয়োজন মানে হয়ে যাবে। এখানে কিন্তু আরেকটা আছে 10 নম্বরে আধার কার্ড, 11 নম্বরে এদের জমির দলিল নেই তাদের কিন্তু রেন্ট এগ্রিমেন্ট থাকলে হবে, ব্যাংকের পাসবুক, এবং এখানে কিন্তু কোন ব্যাংকের পাসবুক সেটি কিন্তু এখানে মেনশান করে দেওয়া আছে, এখানে আপনারা কিন্তু সেই মেনশানটা পড়বেন, সেই ব্যাংকের বই থাকলে কিন্তু আপনারা অ্যাকসেপ্টেবল হবে। এটা চলে গেল কিন্তু প্রুফ অফ প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমান ঠিকানার ডকুমেন্ট। এবারে আসি 7002 অর্থাৎ প্রুফ অফ ডেট অফ বার্থ, তো জন্মর যে প্রমাণপত্র আর কি। ইউ আর রিকোয়ার্ড টু সাবমিট দ্য ফলোয়িং ডকুমেন্ট। সেখানে কিন্তু যাদের 1989-এর পরে জন্ম তাদের কিন্তু বার্থ সার্টিফিকেটটা থাকতে হবে, কিন্তু কিছু ক্রাইটেরিয়া আছে। বার্থ সার্টিফিকেটটা কিন্তু আপনাদের জন্ম মৃত্যু যে দপ্তর সেই দপ্তরের থেকে বা আপনাদের যে পৌরসভা আছে সেই পৌরসভা থেকে কিন্তু ইস্যু হতে হবে, এবং জন্ম মৃত্যু আইন 1969-এর মধ্যে রেজিস্টার কিন্তু আপনাদের হতে হবে। 2 নম্বর ট্রান্সফার অবলিক স্কুল লিভিং ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট ইস্যু বাই দ্য স্কুল লাস্ট অ্যাটেন্ড, অর্থাৎ আপনি আপনার যে স্কুল থেকে টিসি বা ট্রান্সফার সার্টিফিকেট দিয়েছিল বা স্কুল লিভিং দিয়েছিল বা ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট দিয়েছিল, লাস্ট অ্যাটেন্ড কবে করেছিলেন তার মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট থাকলে কিন্তু আমাদের সেটি প্রমাণ হয়ে যাবে আপনার ডেট অফ বার্থ। তারপরে কিন্তু এখানে বলা হয়েছে পলিসি বন্ড ইস্যু বাই দ্য পাবলিক লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন। 4 নম্বর কপি অফ দ্য অফ দ্য সার্ভিস রেকর্ড, ঠিক আছে। তো
তো আমি কিন্তু এর বাংলাটা দিয়ে দিয়েছি, যেহেতু আপনারা অনেকে বুঝতে পারছেন না। সেক্ষেত্রে 1 নম্বর, জন্ম মৃত্যু নিবন্ধন বা মিউনিসিপ্যাল কর্পোরেশন বা অন্য কোনো নির্ধারিত কর্তৃপক্ষ কর্তৃক জারি করা শংসাপত্র, যাকে জন্ম মৃত্যু নিবন্ধন আইন 1989-এর অধীনে 1969-এর অধীনে ভারতের জন্মগ্রহণকারী শিশুর জন্ম নিবন্ধন করা ক্ষমতা দেওয়া হয়েছে। 2 নম্বর, স্থানান্তর বিদ্যালয় ছেড়ে যাওয়া ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, যা স্কুলের সবশেষে যোগদান করা স্বীকৃতি শিক্ষা বোর্ড। এরকম একটি থাকলে কিন্তু আপনারা আপনাদের যে জন্ম তারিখ বা ডেট অফ বার্থ সেটা কিন্তু প্রমাণ হয়ে যাবে। পাবলিক লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন কোম্পানি দ্বারা জারি করা পলিসি বন্ড, যা বিমা পলিসি ধারকের ডেট অফ বার্থ আছে। তারপরে আবেদনকারীর পরিষেবা রেকর্ডের একটি নির্বাস, শুধুমাত্র সরকারি কর্মচারীদের ক্ষেত্রে। এটি কিন্তু যদি আপনি সরকারি কর্মচারী হয়ে থাকেন তাহলে আপনার ক্ষেত্রে প্রযোজ্য, নাহলে কিন্তু প্রযোজ্য নেই। বা বেতন পেনশন আদেশের, অর্থাৎ যদি আপনি সরকারি কর্মচারী ছিলেন এখন পেনশন পাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। আমি কিন্তু আস্তে আস্তে স্ক্রল করছি, আপনারা কিন্তু সম্পূর্ণটা পড়বেন, যেহেতু একটি 10 মিনিটের ভিডিও কিন্তু সমস্ত কিছু বলা সম্ভব নয়, তবে যতটুকু বলার আমি ততটুকুই কিন্তু বলে দিচ্ছি। তারপরে কিন্তু এখানে 5 নম্বরে আছে কি, নির্বাচিত ফটো আইডেন্টিটি কার্ড বা এপিক কার্ড। ভারতের নির্বাচন কমিশনার যে আপনার এপিক কার্ড বা ভোটার কার্ড দেয়, সেটাই কিন্তু বলা হয়েছে এখানে। তারপরে কিন্তু এখানে বলা হয়েছে আয়কর বিভাগ কর্তৃক ইস্যু করা 6টি প্যান কার্ড, ঠিক আছে। 7 নম্বর, 6 নম্বরে এটা 6 নম্বরে বলা হয়েছে প্যান কার্ড আয়কর বিভাগ কর্তৃক ইস্যু করা। 7 নম্বরে ড্রাইভিং লাইসেন্স সংশ্লিষ্ট রাজ্য সরকারের পরিবহন বিভাগ দ্বারা জারি করা। তারপরে অনাথ আশ্রম শিশু পরিচর্যা হোমের প্রধান কর্তৃক প্রদত্ত একটি ঘোষণা, তাদের প্রতিষ্ঠানের অফিসিয়াল লেটার হেডে আবেদনকারীর ডিওবি নিশ্চিহ্ন হয়। অর্থাৎ অনাথ আশ্রম বা শিশু পরিচর্যা যে হোম, তাদের যে প্রধান কর্তৃক প্রদত্ত যে লেটার হেড, অর্থাৎ তাদের যে সংস্থার যে একটি লেটার প্যাড থাকে, সেই লেটার প্যাডে যদি লিখিত দেয় ডেট অফ বার্থ মেনশন করে, তাহলে কিন্তু প্রযোজ্য। অর্থাৎ আপনারা কিন্তু বুঝতে পারলেন যে ডেট অফ বার্থের জন্য কী কী প্রয়োজন। এবারে কিন্তু আসি 80-15, ডকুমেন্টারি প্রুফ অফ এনি ওয়ান অফ দ্য নন ইসিআর ক্যাটাগরি ডকুমেন্টস রিকোয়ার্ড ফর নন ইসিআরএন, ঠিক আছে। তো চলুন দেখে নেওয়া যাক। যে সকল আবেদনকারী মাধ্যমিকের ওপরে পাস, তাদের ক্ষেত্রে যে ডকুমেন্টগুলো প্রয়োজন আমি কিন্তু সেগুলো দেখাচ্ছি। এখানে কিন্তু লেখা আছে প্রথমে ডকুমেন্ট রিকোয়ার্ড ফর নন ইসিআর। তো এখান থেকে প্রত্যেকটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে অল হোল্ডার্স অফ ডিপ্লোম্যাটিক অফিসিয়াল পাসপোর্ট, এটি কিন্তু আপনার জন্য নয়। যদি আপনি ওই ক্যাটাগরি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের এইটা ফলো করতে হবে। দ্বিতীয়ত, অল পারসন হ্যাভিং এডুকেশন কোয়ালিফিকেশান অফ ম্যাট্রিকুলেশন অ্যাবভ, অর্থাৎ যে সকল আবেদনকারী মাধ্যমিক বা তার সমতুল্য বোর্ড কর্তৃক পাস করেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ম্যাট্রিকুলেশন আর হায়ার সেকেন্ডারি পাস সার্টিফিকেটের প্রয়োজন হবে নন ইসিআর ইএস প্রমাণীকরণের জন্য। তারপরে কিন্তু একটা আছে অল পারসন অ্যাবভ দ্য এজ অফ 15 ইয়ার, অর্থাৎ যদি কোনো ব্যক্তির 50-এর মধ্যে বয়স থেকে থাকে, তার ক্ষেত্রে কিন্তু নন ইসিআর ক্যাটাগরির জন্য এটা প্রয়োজন। বার্থ সার্টিফিকেট ইস্যু আর লিভিং সার্টিফিকেট, স্কুল লিভিং সার্টিফিকেট বা সেকেন্ডারি স্কুল লিভিং সার্টিফিকেট। তারপরে এখানে কিন্তু নন ইসিআর ক্যাটাগরির চিলড্রেন আপ টু 18 ইয়ার্সের জন্য কী প্রয়োজন সেটি কিন্তু এখানে বলা হয়েছে। বার্থ সার্টিফিকেট প্রয়োজন হবে, যে কোনো জন্মমৃত্যু তথ্য যে অফিস থেকে ইস্যু করা বা পৌরসভা থেকে ইস্যু করা। ইনকাম ট্যাক্স পেয়ার যদি হয়ে থাকেন, তার জন্য কিন্তু এই অপশানটা তার জন্য, এটা কিন্তু পড়ে নেবেন অবশ্যই। অর্থাৎ টোটালটাই কিন্তু আমি এখানে আপনাদের দেখিয়ে দিলাম যে নন ইসিআর ক্যাটাগরি যারা আছেন, নন ইসিআর ক্যাটাগরি ইএস অর্থাৎ মাধ্যমিক প্লাস তাদের শিক্ষাগত যোগ্যতা, তাদের কিন্তু এই ডকুমেন্টগুলো যে কোনো একটি ডকুমেন্ট কিন্তু আপনাদের প্রয়োজন হবে। সেক্ষেত্রে আপনি স্টুডেন্ট হতে পারেন, আপনি ডিপ্লোম্যাটিক অফিসিয়াল পাসপোর্ট হোল্ডার হতে পারেন, আপনি যাই হতে পারেন না কেন, যার যেটা সেটি কিন্তু সে দেখে নিয়ে আপনারা কিন্তু ডকুমেন্টটা সাবমিট করবেন। এবার বলি যারা
নন ইসিআর ক্যাটাগরি ইএস অর্থাৎ 1 থেকে 0 থেকে 9 পর্যন্ত পড়াশুনো করেছো বা করেছেন তাদের কিন্তু এই দুটো ডকুমেন্টের প্রয়োজন হবে। দেখতে পাচ্ছেন 7001 আর 7002 অর্থাৎ প্রুফ অফ প্রেজেন্ট অ্যাড্রেস, প্রুফ অফ ডেট অফ বার্থ, এই দুটো কিন্তু ম্যান্ডেটরি। আর যারা মাধ্যমিক বা সমতুল্য বোর্ডের পরীক্ষায় পাশ করা আছে তারা কিন্তু এখানে আরেকটি অপশান জুড়বে 80-15, যেটাতে আছে নন ইসিআর ক্যাটাগরি যে আপনার ইএস তার প্রমাণীকরণের জন্য ডকুমেন্টস দেওয়ার প্রয়োজন হবে। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে একজন 18 থেকে 40 বছর বয়সের আবেদনকারী যদি একটি পাসপোর্ট আবেদন করতে চান এবং তিনি যদি ইসিআর নন ইসিআর হয়ে থাকেন তাহলে কী কী ডকুমেন্টের প্রয়োজন, ইসিআরের জন্য কী কী ডকুমেন্ট প্রয়োজন, নন ইসিআরের জন্য কী কী ডকুমেন্ট প্রয়োজন, অল কিন্তু আমি এই ভিডিওতে তুলে ধরেছি। তো ভিডিওটি এই পর্যন্ত। এর পরের যে ভিডিওটা আমি নিয়ে আসবো সেটি হচ্ছে আপনাদের মাইনরের ক্ষেত্রে কী কী প্রয়োজন, মাইনর ডকুমেন্টস, মাইনর পাসপোর্টের জন্য কী কী ডকুমেন্টের প্রয়োজন, কারণ এক ভিডিওতে কিন্তু এতটা বলা সম্ভব নয়। তবু আমি কিন্তু শুধুমাত্র 18 থেকে 40 বছর অ্যাডাল্ট ব্যক্তিদের যে পাসপোর্ট, সেই পাসপোর্টের ক্ষেত্রে যে ডকুমেন্ট প্রয়োজন সেই ডকুমেন্ট নিয়ে কিন্তু আমি আলোচনা করলাম। তাছাড়াও কিন্তু ভিডিওটা একটু বড় হয়েছে, আপনারা কিন্তু ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তারপরেই কিন্তু আবেদন করবেন, তবে কিন্তু আপনার পাসপোর্টটা 22 দিনের মধ্যে আপনি হাতে পেয়ে যাবেন। আরেকটি কথা সুন্দরভাবে বলে রাখি, যেগুলো হলো আপনাদের 1 নম্বর ভোটার কার্ডের কিন্তু অরিজিনাল লাগবে, 2 নম্বর আপনাদের কিন্তু প্যান কার্ডের অরিজিনাল লাগবে, এবং 3 নম্বর হচ্ছে আপনাদের যদি আধার কার্ডটা বাচ্চাবেলায় করা থাকে এবং এখন বর্তমানে আপনার 18+ বয়স, তাহলে কিন্তু অবশ্যই আপনার আধার কার্ডটা কিন্তু আপডেট করিয়ে নেবেন। এবং 3টের ক্ষেত্রেই কিন্তু বর্তমান যে মানে আপনার ছবি, সেই ছবি কিন্তু লাগাতে হবে। এই 3টের মধ্যে যদি আপনার ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড থাকে তাহলে কিন্তু হবে না, আপনাদের কিন্তু 3টেই কিন্তু অরিজিনাল প্রয়োজন হবে। অর্থাৎ অরিজিনাল কিন্তু আপনি পিএসকেতে নিয়ে যাবেন বা আপনার যে পুলিশ স্টেশন আছে ডিআইবিতে সেখানেও কিন্তু অরিজিনাল নিয়ে যাবেন। যদি অরিজিনাল না থাকে তাহলে কিন্তু আগে ভোটার, প্যান, আধার এইগুলো ঠিক করে তারপরেই কিন্তু আবেদন করবেন, তবে কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না। ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি লাইক শেয়ার জরুর করবেন। দেখা হবে পরের ভিডিওতে।